হবে, নাকি বাকিদের মতন তাকেও হার মানতে হবে, সেই চিন্তায় হারিয়ে গেছে নীরা। হুঁশ ফিরে তরকারির পোড়া গন্ধে, ভাবনার জগতে ডুবে থাকায় চুলোয় যে তরকারি বসিয়েছে সেই খেয়াল ছিল না নীরার। তরকারির পোড়া গন্ধে খেয়াল ফিরে এসেছে, তরকারির কিছুটা অংশ পুড়ে গেছে। নীরা জলদি করে তরকারি নামাই চুলো থেকে, কিন্তু পাতিল নামানোর সময় গরম পাতিলে নীরার হাত লেগে যায়। পরক্ষণে নীরার হাতে ফোস্কা পড়ে যায়, কিন্তু নীরা সেদিকে ভ্রুক্ষেপ না করে বাকি রান্নার কাজে মনোভাব হয়। অন্যদিকে মাফিয়া সুলতানকে কেউ মেরে ফেলেছে সেই খবর চতুর্দিকে তড়িৎগতিতে ছড়িয়ে পড়েছে। সুলতানের প্রতিপক্ষ লোকেরা এই সংবাদ শুনে প্রচণ্ড খুশি, কিন্তু সুলতানের লোকেরা জায়গায় জায়গায় ভাঙচুর শুরু করেছে। ইতিমধ্যেই সুলতানের মৃত্যুর খবরের সাথে সাথে এটাও ছড়িয়ে পড়েছে সুলতানের হতকারী একজন মেয়ে। তবে কোন মেয়ে এই কাজ করেছে সেটা কেউ বের করতে পারেনি। শহরের লোকেরা সুলতানের মৃত্যুর খবর শুনে আশ্চর্য হয়ে আছে, কেউ হিসাব মিলাতে পারছে না। সুলতানের মতো এত বড় মাপের একজন লোককে কোনো মেয়ে মারল, যেখানে সুলতানের বিরোধী লোকেরাও সুলতানের কিছু করতে পারেনি, সেখানে একটা মেয়ে সুলতানের কাম তামাম করে দিয়েছে। সুলতানের খবরটা অনেক টিভি নিউজে সম্প্রচার করা হচ্ছে। আকাশও এই বিষয় সম্পর্কে অবগত। বিকেলবেলায় অফিস শেষ করে আকাশ বাসায় ফিরে প্রতিদিন ন্যায় অফিস থেকে এসে নীরার সাথে বসে বসে গল্প করছে। তখনই আকাশের নজর যায় নীরার হাতে। সাথে সাথে আকাশ নীরাকে জিজ্ঞাসা করে, এই নীরা, তোমার এই হাতের অবস্থা হলো কিভাবে? তরকারি রান্না করতে গিয়ে। নীরা, তোমাকে আমি ফোনটা কী কারণে দিয়েছি বলো তো? তুমি আমাকে ফোন করে এই কথা কেন বলোনি? আমি অফিস থেকে ফেরার পথে মেডিসিন নিয়ে আসতাম। আর সমস্যা নেই, বেশি কিছু হয়নি, তাই আর তোমার ফোন করে বিরক্ত করিনি। বেশি কিছু হয়নি তাই না? আমার তো চোখ নেই, আর কিসের বিরক্ত? হ্যাঁ, আরে তুমি এত চাপ নিও না, ঠিক হয়ে যাবে 1-2 দিনের মাঝেই। একদম চুপ করো। আমি গিয়ে মেডিসিন নিয়ে আসছি। তুমি আমার রুমে চুপচাপ করে বসে থাকবে আমি না আসা পর্যন্ত। আরে লাগবে না, তুমি অযথা টেনশন কেন নিচ্ছ? এমনিতে অল্প করে লেগেছে, 1-2 দিনের মাঝে নিজে নিজেই ঠিক হয়ে যাবে। অযথা টাকা নষ্ট করে ওষুধ আনতে হবে না। নীরা, আমার রাগ উঠিও না। ভদ্র মেয়ের মতন মুখে লাগাম দিয়ে বসে থাকো, আমি আসছি। নীরা আর কিছু বলে না, কারণ মানুষটাকে সে শুধু পছন্দ করে এমনটা নয়, পছন্দের সাথে সাথে যথেষ্ট সম্মানও করে। তাই সে আকাশের মুখের উপর কিচ্ছু বলেনি। আকাশ মেডিসিন আনতে বাসা থেকে বেরিয়ে গেছে। কিছু সময় পর মেডিসিন নিয়ে বাসায় ফিরে আসে। ফার্মেসি থেকে হাতে লাগানোর জন্য একটা মহলম দিয়েছে। আকাশ বাসায় এসে মহলমটা নীরার হাতে লাগিয়ে দেয়। আকাশের যত্ন নেওয়া দেখে নীরার মনের বাগানে আরো ফুল ফুটে আকাশের জন্য। রাতে ডিনারের সময় হয়ে গিয়েছে, নীরা খাবার রেডি করতে হবে। তাই সে আকাশের কাছ থেকে উঠে আকাশকে বলে, তুমি বসো, আমি খাবার রেডি করে আসি। নীরার কথা শুনে আকাশ খপ করে নীরার হাত ধরে ফেলে। এরপর সে নীরাকে বসিয়ে দিয়ে বলে, আজকে আমি খাবার রেডি করছি, তোমার খাবার রেডি করতে হবে না, চুপচাপ বসে থাকো এখানে। নীরা কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আকাশ খাবার রেডি করতে চলে যায়। কিছু সময় পর প্লেটে করে খাবার নিয়ে রুমে আসে। তখনই নীরা আকাশকে বলে, 1 প্লেট খাবার কেন? কারণ আজ তোমাকে আমি খাইয়ে দিব। বেশ কয়েকবার তুমি আমাকে খাইয়ে দিয়েছো, আজকে আমি তোমাকে খাইয়ে দিব। কারণ তোমার হাতে মলম লাগানো, হাত দিয়ে তো তোমার পক্ষে খাওয়া সম্ভবই না। নীরা কিছু বলে না। আকাশ খাবার মেখে নীরাকে খাইয়ে দিতে শুরু করে। নীরা প্রথম লোকমা মুখে দিতেই ইমোশনাল হয়ে পড়ে, কারণ আজ বহুত সময় পর কেউ তাকে খাবারের লোকমা মুখে তুলে দিচ্ছে। শেষ কবে সে অন্য কারোর হাতে খেয়েছে সেটা তার নিজেরও মনে নেই। খাবার চিবাতে চিবাতে চেহারা মলিন করে ভাবে, এই যত্নশীল পুরুষটাকে সে সারা জীবনের জন্য চায়। এখনকার সময়ে আকাশের মতন একটা ছেলে খুঁজে বের করা অনেক দুষ্কর। এতদিন সে আকাশের সাথে রয়েছে, কিন্তু আকাশ তাকে অবৈধভাবে একবারের জন্য স্পর্শ করেনি, আর না তাকে কোনো রকম ফোর্স করেছে কিছুর জন্য। কিন্তু কখনো যদি তার সত্যতা আকাশের সামনে আসে,
সে কেমন রিয়াকশন করবে সেটা ভেবে নীরা আপসেট হয়ে রয়েছে। অপরদিকে নীরার চেহারা মলিন হয়ে আছে সেটা আকাশের নজরে পড়ে। আকাশ নীরার কাছে প্রশ্ন করে, নীরা, তোমার চেহারাটা মলিন হয়ে আছে কেন? না, তেমন কিছু না। আকাশ আর দ্বিতীয়বার বিষয়টা নিয়ে নীরার কাছে কোনো প্রশ্ন করে না। কারণ কিছু সময় মানুষ যখন নিজের মন খারাপের কথাটা অন্যের কাছে শেয়ার করে তখন তার কষ্টের মাত্রাটা অনেকটাই কমে যায়। আবার কিছু সময় মানুষের কাছে যখন মন খারাপের কারণ জানতে চাওয়া হয় তখন সেটা তার জন্য আরও কষ্টদায়ক হয়ে ওঠে। আকাশ বিষয়টা নিয়ে প্রশ্ন করে নীরার কষ্ট বাড়ানোর সঙ্গী হতে চায় না, তবে সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার মতো লোক নয়। নীরার মন খুশি করতে নীরাকে বলে, নীরা, আগামীকাল আমার কোনো অফিস নেই, কারণ আগামীকাল শুক্রবার। আগামীকাল আমরা দুজন মিলে একসাথে বাইরে কোথাও ঘুরতে যাব, আর দুপুরে খাবার আমরা বাইরেই খাবো। তুমি তো এই শহর কখনো ঘুরেই দেখোনি। আগামীকাল তোমায় নিয়ে ঘুরে ঘুরে আমাদের শহরটা দেখব। আচ্ছা। এখনও মন খারাপ তোমার? না, এখন ঠিক আছি। এবার খাবারটা খেয়ে নাও। নীরা আর কিছু বলে না। আকাশ নীরাকে নিজের হাতে পুরোটা খাবার খাইয়ে দেয়। পরবর্তী সে খাবার খেয়ে নেয়। রাতের বেলায় ঘুমানোর সময় হলে সে সবাই ঘুমাতে চাইলে নীরা আপত্তি করে বলে, কি হলো, কোথায় যাচ্ছ? কেন, সোফায়। সোফায় ঘুমাবে মানে? তুমি আমার সাথে একই বিছানায় ঘুমাবে। নীরা, আমি যখন অসুস্থ ছিলাম তখন তোমার সাথে ঘুমিয়েছি, সেটা না হয় মানা যায়, কিন্তু এখন তো আমি বেশ সুস্থ, তাহলে একই সাথে ঘুমাবো কি করে? এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি খালি এটুকু জানি তুমি সবসময় আমার সাথেই ঘুমাবে। নীরা, এটা কিন্তু একদম ঠিক হবে না। এত ঠিক বেঠিক আমি জানি না। তোমাকে আমার সাথে ঘুমাতে হবে, এটাই ফাইনাল। আমি তোমার কোনো কথাই শুনবো না। আকাশ হার মেনে নেয় নীরার কাছে। এই বিছানায় শুয়ে পড়ে দুজন। নীরা বিছানায় শোয়া মাত্রই এক হাতের সাহায্যে আকাশকে আলতো করে জড়িয়ে ধরে। আকাশ নীরার এই আচরণে কিচ্ছুই বলে না, কারণ সে ভালো করে জানে নীরাকে সে বারণ করলে নীরা কখনোই সেটা শুনবে না, উল্টে আরও পাগলামি করবে। তাই আকাশ বিষয়টা নিয়ে কোনো প্রকার রিয়াকশন করে না। দুজনেই ঘুমিয়ে পড়েছে কিছু সময়ের মাঝে। পরের দিন সকালবেলা নীরা আকাশের আগে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে। আকাশ আজকে একটু দেরি করে উঠেছে, অফিস না থাকায়। ঘুম থেকে উঠে নীরার সাথে নাস্তা করে নেয়। এরপর দুজনে রেডি হয়ে ঘুরতে বের হয়। রাত অবধি দুজনে ঘোরাঘুরি করে। কথা ছিল দুপুরে দুজনে বাহিরে খাবে, কিন্তু রাতের খাবারটাও দুজনে বাহিরেই খেয়েছে। বেশ অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে দুজন। নীরার মন প্রচণ্ড খুশি, কারণ অনেক লম্বা সময় সে আকাশের সাথে ছিল। সারাটা দিন দুজনে অনেকটা আনন্দ করেছে। ঘোরাফেরা শেষ করে দুজনেই রাতে বাড়িতে চলে এসে পরের দিন সকালবেলা আকাশ অফিসে যেতেই হুট করে হিয়া এসে আকাশের হাত ধরে টেনে অফিসের এক কোণে নিয়ে গিয়ে বলে, গতকাল দেখলাম কোনো মেয়েকে সাথে নিয়ে রিকশায় করে ঘুরেছিস, সেই মেয়েটা কে? আকাশ থতমত খেয়ে যায় হিয়ার প্রশ্ন শুনে। আকাশ আন্দাজ লাগিয়ে ফেলে তাদের দুইজনকে নিশ্চয়ই হিয়া একসাথে ঘোরাঘুরি করার সময় দেখেছে। কি উত্তর দেবে হিয়ার প্রশ্নের উত্তর আকাশ বুঝতে পারছে না। হিয়া আকাশের কাছে প্রশ্নের উত্তর না পেয়ে আবারও বলে, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? গতকালকে সেই মেয়েটা কে? আকাশ এবার হিয়ার প্রশ্নের উত্তরে জবাব দিয়ে বলে, আমার ফ্রেন্ড। বুঝলাম ফ্রেন্ড, কিন্তু একসাথে সেজে গুজে দুজন মিলে এভাবে ঘুরতে যাওয়ার কারণটা কি? সেটা আমি তোমায় কেন বলবো? আমাকে বলবি না তো কাকে বলবি? হ্যাঁ, 100 বার বলতে হবে আমাকে। কেন বলতে হবে? কারণ আমি তোকে পছন্দ করি। তোকে অন্য কোনো মেয়ের সাথে তো আমি কখনোই মেনে নিব না। শোন, মানুষের বন্ধু বান্ধব থাকে, কিন্তু এভাবে ঘুরতে যাওয়া কেউ মেনে নিবে না। তদ্রূপ আমিও তোকে অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে যাবি সেটা একদম মেনে নিব না। এবারের মতো আর বেশি কিচ্ছু বললাম না, পরের বার থেকে যেন বিষয়টা মাথায় থাকে। হিয়া, আমি তোমার কোনো ব্যক্তিগত পুরুষ নই, আর আমি না কখনো তোমাকে নিয়ে ওইরকমভাবে ভেবেছি আর না ভাববো। অকারণে আমার উপর একদম জোর খাটাবে না, তুমি বলে দিলাম। 100 বার জোর খাটাবো। তুই আমাকে কি মনে করিস তা আমি জানি না, কিন্তু আমি তোকে পছন্দ করি। তার মানে তুই শুধুই আমার।
হিয়া, পাগলামি বন্ধ করো, আমার কাজ আছে এখন। তোমার পাগলামি দেখার মতো সময় আপাতত আমার কাছে নেই। পাগলামির তো সবেমাত্র শুরু, সামনে আরো কত কি করব সেটা তখনই দেখতে পাবে। আকাশ আর কিছু না বলে সেখান থেকে চলে এসে কাজে মন দেয়। কারণ আকাশের আর বুঝতে বাকি নেই এই মেয়ের সাথে তর্ক করলে সে আরও বেশি পাগলামি করবে। তাই সে তর্কে না জড়িয়ে সেখান থেকে চলে এসেছে। অপরদিকে নীরা রান্নাবান্না শেষ করে ফোন চালাচ্ছে। এমন সময় তার কাছে একটা ফোন আসে। হিয়া ফোন রিসিভ করে। তখনই অপর পাশ থেকে বলে ওঠে, ম্যাডাম, আপনি মাইনারের তথ্য বের করতে বলেছেন। আমরা মাইনারের ছবি খুঁজে বের করে ফেলেছি। জলদি পাঠাও ছবিটা আমার কাছে। ঠিক আছে।